এক বয়স্ক মায়ের প্রতি ছেলে এবং বৌমার নিষ্ঠুর আচরণের কারণে পরমেশ্বর এমন রায় দিলেন যে সকলেই স্তম্ভিত হয়ে পড়ল। প্রিয় সঙ্গীরা, এটি উত্তরপ্রদেশের বারাণসীর একটি বাস্তব ঘটনা, যেখানে গঙ্গার পাড়ে অবস্থিত একটি নির্জন মহল্লায় এমন একটি বাসভবন ছিল যা লোকজন দূর থেকে দেখে বলত, বাহ, এখানকার বাসিন্দাদের কি সৌভাগ্য। উঁচু সাদা প্রাচীর, লোহার বিশাল দরজা এবং বাইরে স্থাপিত পিতলের চকচকে নাম ফলক, লক্ষ্মী ভবন। কিন্তু সেই ঝলমলে চেহারার পিছনে এমন একটি রহস্য লুকিয়েছিল যা কেউ আন্দাজ করতে পারত না। এই বাসভবনের প্রধানা ছিলেন লক্ষ্মীদেবী, বয়স প্রায় ৩০টি বছরের উপর। কয়েক বছর আগে পর্যন্ত তার জীবনযাত্রা একদম ভিন্ন ছিল। তার স্বামী রামচন্দ্র প্রসাদ সেচ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সমস্ত শহরে তার মর্যাদা ছিল। তিনি যতদিন জীবিত ছিলেন, বাসভবনে লক্ষ্মীদেবীর কথাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হতো। ছেলে অর্জুন এবং বৌমা প্রিয়াও তার সামনে মাথা নত করে কথা বলত। কিন্তু রামচন্দ্র প্রসাদের বিবাহের পর সবকিছু উল্টে গেল। এখন সেই বাসভবনেই লক্ষ্মীদেবীর জন্য কোনো স্থান অবশিষ্ট ছিল না। ছেলে ও বৌমার দৃষ্টি ছিল শুধু সেই বিলাসী প্রাসাদের উপর, যার মূল্য ছিল প্রায় কয়েক কোটি টাকা, এবং সেটি তখনও লক্ষ্মীদেবীর নামেই রয়েছে। বাসভবনের পিছনে নির্মিত একটি ছোট আর্দ্রতাপূর্ণ কক্ষে লক্ষ্মীদেবী বাস করতেন। কক্ষে একটি পুরাতন খাট, ক্ষতিগ্রস্ত আলমারি এবং একটি অস্পষ্ট বাল্বের আলোক ছিল। শীতকালেও সেখানে সূর্যের রশ্মি প্রবেশ করত না। এটি সেই বাসভবন যাকে তিনি তার সারা জীবনের অর্জিত অর্থ এবং স্বপ্ন দিয়ে গড়ে তুলেছিলেন, কিন্তু এখন সেই বাসভবনেই তিনি বন্দী হয়ে পড়েছিলেন। সেই রাত্রিতে শীতের আরম্ভ হয়ে গিয়েছিল। বাইরের বায়ুতে আর্দ্রতা ছিল এবং গঙ্গার পাড় থেকে আগত ঠান্ডা হাওয়া হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ভোজন কক্ষ থেকে গরম খাদ্যের সুবাস ভেসে আসছিল, সদ্য তৈরি পুরি, সবজি এবং হালুয়া। লক্ষ্মীদেবীর উদরে জোরালো গর্জন হল। তিনি ঘড়ির দিকে তাকালেন। রাত ৯টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। তিনি দুপুর থেকে কিছু গ্রহণ করেননি। ঠিক তখনই তার কক্ষের দ্বার জোরে খুলে গেল। ভিতরে প্রবেশ করল প্রিয়া। তার মুখমণ্ডলে ঘৃণা স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল। তার হাতে কোনো থালা ছিল না, বরং একটি পুরাতন ইস্পাতের বাঁকা থালা ছিল। সে কক্ষের একেবারে অভ্যন্তরে আসেনি। সে থালাটিকে দ্বার থেকেই মেঝের উপর ধাক্কা মেরে সরিয়ে দিল। থালাটি ঘর্ষণ করে করে খাটে ধাক্কা খেয়ে স্থির হয়ে গেল। তাতে দুটি শুকনো ঠান্ডা রুটি এবং জলের মতো পাতলা ডাল ছিল, যা পথে পড়ে মেঝেতে ছড়িয়ে পড়েছিল। লক্ষ্মীদেবী কাঁপতে কাঁপতে হাতে থালা তুললেন। তিনি ধীরে ধীরে বললেন, বৌমা, রুটিগুলো খুব কঠিন, আমার দাঁত নেই, যদি একটি নরম রুটি মিলত তাহলে। প্রিয়া ঘুরে দাঁড়াল। তার চোখে ক্রোধ জ্বলে উঠল। ওহো, রাজরানীকে তাজা রুটি দরকার? বিনামূল্যে দেওয়া খাদ্যও কি কম? গৃহস্থালী চালানো কতটা কষ্টকর আপনার কি তা জানা আছে? যতটা মিলছে নীরবে গ্রহণ করুন, না খেলে না খেয়ে থাকুন। এতটুকু বলে সে জোরে দ্বার বন্ধ করে দিল। কক্ষে আবার সেই নীরবতা ছড়িয়ে পড়ল। লক্ষ্মীদেবী রুটিটিকে ডালে ডুবিয়ে দিলেন, যাতে তা কিছুটা নরম হয়। প্রত্যেক গ্রাসের সঙ্গে তার চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি খাদ্য নয়, নিজের অপমান গিলছিলেন। রাত প্রায় 10:30টার সময় তার প্রচণ্ড কাশি শুরু হয়ে গেল। তার শৈশব থেকে অ্যাজমার রোগ ছিল। ঠান্ডা বাড়লে শ্বাসপ্রশ্বাস কঠিন হয়ে উঠত। তিনি আতঙ্কিত হয়ে বালিশের নিচে হাত প্রবেশ করালেন। তার ইনহেলার সেখানে ছিল না। তিনি খাট, আলমারি, মেঝে সর্বত্র অনুসন্ধান করলেন, কিছু পেলেন না। এবার তার শ্বাস আরও দ্রুত হয়ে উঠল। বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি কোনোমতে হামাগুড়ি দিয়ে দ্বার পর্যন্ত পৌঁছলেন এবং জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন। অর্জুন, বাবা, দ্বার খোলো, শ্বাস নিতে পারছি না। প্রায় 10 মিনিট পর দ্বার খুলে গেল। অর্জুন সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে কোনো উদ্বেগের চিহ্ন ছিল না। তার চোখে এক অদ্ভুত শীতলতা ছিল। তার এক হাতে সেই ইনহেলারটি ছিল এবং অন্য হাতে কিছু কাগজপত্র। লক্ষ্মীদেবী কাঁপতে কাঁপতে হাত বাড়ালেন। বাবা, দিয়ে দাও, না হলে মারা যাব। অর্জুন ইনহেলারটিকে পিছনে টেনে নিল এবং কাগজগুলোকে তার কোলে ছুড়ে দিল। সে তার সামনে এমনভাবে বসল যেন কোনো লেনদেন করতে এসেছে। মা, খুব যন্ত্রণা হচ্ছে তাই না? শুধু একটি ছোট্ট কাজ করে দাও। এই কাগজপত্রে স্বাক্ষর করে দাও। বাসভবন আমার নামে করে দাও। এক্ষুনি ইনহেলার দিয়ে দেব। লক্ষ্মীদেবীর চোখ বিস্ফারিত হয়ে গেল। তার বোঝার বিলম্ব হল না যে এসব পূর্ব পরিকল্পিত। শ্বাস আটকে আসছিল, মাথা ঘুরছিল,
চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। এক মুহূর্তের জন্য মনে হল স্বাক্ষর করে দিই, প্রাণ রক্ষা পাবে। কিন্তু তখনই তার নিজের স্বামীর শেষ কথা স্মরণে এলো। এই বাসভবন তোমার সুরক্ষা, কখনো কারো নামে করে দিও না। তিনি নিজের সমস্ত বল সংগ্রহ করে মাথা নাড়িয়ে দিলেন। না। অর্জুনের মুখমণ্ডল সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল। আচ্ছা, তাহলে সারা রাত এভাবেই ছটফটিয়ে থাকো। সে উঠে চলে গেল। যাওয়ার সময় সে ইনহেলারটিকে খাটে ছুঁড়ে দিল। লক্ষ্মীদেবী তাৎক্ষণিকভাবে তা তুলে ব্যবহার করলেন। ধীরে ধীরে তার শ্বাস স্বাভাবিক হল, কিন্তু মনের ভেতর কিছু একটা চুরমার হয়ে গিয়েছিল। সেই রাত্রিতে শীত আরও বৃদ্ধি পেল। কক্ষে রাখা ছোট হিটারটিই ছিল তার একমাত্র সান্ত্বনা। রাত প্রায় ১টার সময় প্রিয়া আবার কক্ষে প্রবেশ করল। সে কোনো কথা না বলে হিটারের প্লাগ খুলে নিল। বিদ্যুতের বিল অনেক বেড়ে যায়, আজ থেকে হিটার বন্ধ। বৌমা, ঠান্ডা লেগে যাবে। প্রিয়া কোনো প্রত্যুত্তর দিল না। সে স্নানাগারে গেল এবং ঠান্ডা জলের বালতি ভরে আনল। লক্ষ্মীদেবী কিছু বোঝার আগেই সে পুরো বালতি তার কম্বল ও গদির উপর ঢেলে দিল। বরফের মতো জল। লক্ষ্মীদেবী চিৎকার করে উঠলেন, এটা কি করলে তুমি? প্রিয়া হাসল। ভিজে কম্বলের ভেতর ঘুম ভালো হয়, হয়তো তখন মস্তিষ্কে বিবেক জাগবে। আলোক নিভিয়ে দিল। দ্বার বন্ধ হয়ে গেল এবং কক্ষ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। ভিজে গদি, ভিজে কম্বল এবং হাড় কাঁপানো শীত। লক্ষ্মীদেবী মেঝের শুকনো কোণে কুঁচকে বসে পড়লেন। দাঁতে দাঁত লাগছিল, দেহ কাঁপছিল। সারা রাত তিনি চোখের পাতা মেলেননি। কিন্তু রাত প্রায় ৩টের সময় কিছু একটা পরিবর্তিত হয়ে গেল। তার ক্রন্দন হঠাৎ থেমে গেল। তিনি নিজের কাঁপতে থাকা হাত দুটির দিকে তাকালেন, তারপর কক্ষের দিকে, তারপর দ্বারের দিকে, এবং প্রথমবারের মতো তার মনে ভীতির স্থলে একটি দৃঢ় সংকল্প জন্ম নিল। ধীরে ধীরে তিনি প্রাচীরের সাহায্য নিয়ে খাড়া হলেন। তার কণ্ঠস্বর খুব মৃদু ছিল, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত বল ছিল। এবার যথেষ্ট, অনেক হয়েছে। সেই ঠান্ডা, ভিজে এবং অন্ধকার রাত্রিতে এক অসহায় মাতার মৃত্যু ঘটল, এবং তার স্থলে এমন এক মহিলার জন্ম হল যিনি এখন আর কাউকে ভয় করার যোগ্য নন। সকালে যখন দ্বার খুলল, তখন লক্ষ্মীদেবীকে আগের মতো ভগ্ন মনে হল না। সারা রাত মেঝেতে বসে থাকা সত্ত্বেও তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। চোখ ফুলে ছিল, দেহ ক্লান্ত ছিল, কিন্তু দৃষ্টি অটল ছিল। মনে হচ্ছিল যেন তিনি মনে মনে কোনো একটি সিদ্ধান্ত নিয়েছেন। কিছুক্ষণ পর অর্জুন কক্ষে প্রবেশ করল। তার হাতে চায়ের পেয়ালা ছিল। এটা সেই চা ছিল যার জন্য লক্ষ্মীদেবী মাসের পর মাস আকাঙ্ক্ষিত ছিলেন। সে তার কাছে বসল এবং খুব কোমল স্বরে বলল, মা, চা গ্রহণ করো, আদা মিশ্রিত আছে। লক্ষ্মীদেবী কোনো কথা না বলে পেয়ালাটি গ্রহণ করলেন। অর্জুন আলতো করে তার হাত চাপল এবং আবেগপূর্ণ কণ্ঠে বলল, মা, আমার খুব ভুল হয়ে গেছে। আমি সারা রাত নিদ্রা যাইনি। আমার খুব অনুতাপ হচ্ছে। তার কথাগুলো শুনতে সত্য মনে হচ্ছিল, কিন্তু চোখে সেই উষ্ণতা ছিল না যা এক ছেলের চোখে থাকা উচিত। অর্জুন আরও জানালো যে সকালে সে গুরুজির কাছে গিয়েছিল। গুরুজি জানিয়েছেন যে বাসভবনে পিতৃদোষ আছে। এই কারণেই বাসভবনে বিবাদ এবং সমস্যা বৃদ্ধি পেয়েছে। এর একটিমাত্র সমাধান আছে। সম্পূর্ণ পরিবারকে বারাণসীর একটি প্রসিদ্ধ মন্দিরে গিয়ে পূজা করতে হবে, তবেই সব স্বাভাবিক হবে। সে অনেক অনুরোধ করে বলল, মা, তুমি আমাদের সঙ্গে চলো, সব ঠিক হয়ে যাবে। লক্ষ্মীদেবী চায়ের এক চুমুক নিলেন এবং ছেলের মুখের দিকে মনোযোগ সহকারে তাকালেন। একজন মাতা তার সন্তানের সত্যতা চিনতে পারেন। তিনি বুঝে গেলেন যে এই হঠাৎ উদিত ভালোবাসা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা একটি চক্রান্ত। কিন্তু তিনি কিছু বললেন না, শুধু শান্ত কণ্ঠে বললেন, আচ্ছা বাবা, যদি ঈশ্বরের আহ্বান থাকে তাহলে আমি যাব। অর্জুনের মুখে সঙ্গে সঙ্গে স্বস্তি প্রকাশ পেল। সে তাড়াতাড়ি বাইরে গেল এবং প্রিয়াকে ইঙ্গিত করল, কাজ সম্পন্ন হয়েছে। কক্ষে একা হয়ে যাওয়ার পর লক্ষ্মীদেবী ধীরে ধীরে উঠলেন। তিনি তার পুরাতন আলমারি খুললেন এবং নিচে রাখা একটি ছোট বাক্স থেকে একটি পুরাতন মোবাইল ফোন বের করলেন, যেটা তিনি বছরের পর বছর গোপন করে রেখেছিলেন। কাঁপতে কাঁপতে হাতে তিনি একটি নম্বর ডায়াল করলেন এবং মৃদুকণ্ঠে বললেন, গুরুজি, আমি আজ বারাণসী আসছি, সব প্রস্তুত রাখুন, সময় এসে গেছে। ফোন বিচ্ছিন্ন করার পর তিনি চোখ বন্ধ করলেন। তার মুখে এখন আর কোনো ভীতি ছিল না, বরং এক শীতল আত্মপ্রত্যয় ছিল। দুপুর পর্যন্ত প্রস্তুতি সমাপ্ত হয়ে গেল। অর্জুন যানবাহন বের করল। প্রিয়া বাইরে থেকে লোক দেখানো খুব কৃত্রিম স্নেহ প্রদর্শন করল, যেন সে সত্যি শাশুড়ির জন্য উদ্বিগ্ন। সমস্ত পথে অর্জুন বারবার বলতে থাকল যে সব ঠিক হয়ে যাবে, শুধু পূজাটা হয়ে যাক। কিন্তু যানবাহনের আয়নায় প্রতিফলিত তার চোখ অন্য কথা বলছিল। বারাণসীতে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল।
মন্দিরের আশপাশে প্রচণ্ড ভিড় ছিল। ঘণ্টার ধ্বনি, ভজন, দোকানদারের আহ্বান এবং মানুষের কোলাহলে সমস্ত এলাকা পরিপূর্ণ ছিল। অর্জুন লক্ষ্মীদেবীর হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন সে তাকে সামলাচ্ছে, অথচ বাস্তবে সে তাকে সঠিক স্থানে নিয়ে যাচ্ছিল। মন্দিরের পিছনের দিকে ভিড় বেশি ছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল। সেখানে পৌঁছে অর্জুন থামল এবং বলল, মা, তুমি এখানেই অপেক্ষা করো, খুব ভিড়, আমরা আগে দর্শন করে আসি, তারপর তোমাকে নিয়ে যাব। লক্ষ্মীদেবী তার দিকে তাকালেন। তার চোখে এক মুহূর্তের জন্য গভীর যন্ত্রণা ফুটে উঠল, কিন্তু তা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। তিনি শুধু এতটুকু বললেন, যাও বাবা, ঈশ্বর তোমাকে সদ্বুদ্ধি প্রদান করুন। অর্জুন প্রিয়ার হাত ধরল এবং ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই দুজনেই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে ছুটল। যানবাহনে বসতেই প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। রক্ষা পেলাম, এবার সে আর কখনো ফিরবে না। অর্জুন ইঞ্জিন চালু করল এবং হাসতে হাসতে বলল, তার কাছে ফোন নেই, অর্থ নেই, কারও নম্বর স্মরণে নেই, বেশি সময় টিকতেও পারবে না। ব্যাস, এবার বাসভবন আমাদের। দুজনেই জোরে গান চালিয়ে দিল এবং শহরের বাইরে বেরিয়ে গেল। তাদের মনে হল যে তারা নিজেদের অসুবিধা চিরকালের মতো সমাপ্ত করে দিয়েছে। ওদিকে মন্দিরের সেই স্তম্ভের কাছে লক্ষ্মীদেবী তখনও দাঁড়িয়েছিলেন। তিনি ক্রন্দন করছিলেন না, আতঙ্কিতও হননি, শুধু শান্ত হয়ে ভিড়ের দিকে তাকিয়েছিলেন। প্রায় 15 মিনিট পর ভিড় ঠেলে দুজন নিরাপত্তাকর্মী এবং মন্দিরের ব্যবস্থাপক তার কাছে এলেন। ব্যবস্থাপক মাথা নত করে বললেন, মাতাজি, আপনি আগে অবহিত করেননি যে আপনি আসছেন, আমরা আপনাকে নিতে বাইরে আসতাম। এই কথা শুনে লক্ষ্মীদেবীর ঝুঁকে পড়া কোমর সোজা হয়ে গেল। মুখে আবার সেই দৃঢ়তা ফিরে এলো, যা একসময় তার ব্যক্তিত্বের পরিচয় ছিল। তিনি শান্ত কণ্ঠে বললেন, কখনো কখনো নিজের লোকজনের প্রকৃত স্বরূপ জানার জন্য একা আসতে হয়। সঙ্গে সঙ্গে তার জন্য যানবাহন আহ্বান করা হল। লক্ষ্মীদেবী ধীরে ধীরে যানবাহনের দিকে অগ্রসর হলেন। মন্দিরের আলোক তার মুখের উপর পড়ছিল। এবার তাকে আর সেই দুর্বল বয়স্ক মহিলা বলে মনে হচ্ছিল না, বরং এমন এক মহিলা মনে হচ্ছিল যার কাছে সবকিছু হারিয়েও সবকিছু জয় করার ক্ষমতা আছে। যানবাহনের দ্বার বন্ধ হয়ে গেল এবং তিনি মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেলেন, সেই স্থান থেকে যেখানে তার ছেলে তাকে মৃত্যুর জন্য ত্যাগ করে গিয়েছিল। ওদিকে অর্জুন এবং প্রিয়ার মনে হচ্ছিল যে তাদের সবচেয়ে বড় বাধা চিরদিনের মতো সমাপ্ত হয়ে গেছে। রাত প্রায় ৮টার সময় তাদের যানবাহন লক্ষ্মী ভবনের সামনে এসে থামল। বাসভবনটি ঠিক তেমনই নীরবে দাঁড়িয়েছিল যেন কিছুই ঘটেনি, কিন্তু আজ সেই নীরবতায় তারা সান্ত্বনা পাচ্ছিল। পিছনের আসন খালি ছিল এবং সেই শূন্যতা দেখে দুজনের মুখেই তৃপ্তি ছিল। পথে তারা দামি মিষ্টান্ন এবং মদ্য ক্রয় করেছিল, একটি বোঝা থেকে মুক্ত হওয়ার উল্লাস উদযাপন করার জন্য। বাসভবনে প্রবেশ করেই প্রিয়া জুতো খুলে দূরে ছুড়ে দিল এবং সোফায় বসে পড়ল। অবশেষে এবার এই বাসভবন সত্যিই আমাদের। অর্জুন হাসতে হাসতে বোতল খুলল এবং 2টি গ্লাস পূর্ণ করল। কালই সম্পত্তি ব্যবসায়ীকে আহ্বান করছি, সহজেই 5 কোটি টাকা লাভ হবে, তারপর এখান থেকে চিরকালের মতো চলে যাব। দুজনে গ্লাসে গ্লাস স্পর্শ করে আনন্দ করল। বাসভবনে প্রথমবারের মতো তারা সম্পূর্ণ স্বাধীনতা অনুভব করছিল। না কাশির ধ্বনি, না কোনো অভিযোগ, না কারো উপস্থিতি, শুধু নীরবতা। তখনই হঠাৎ সমস্ত বাসভবনের আলোক নিভে গেল। এয়ার কন্ডিশনার বন্ধ হয়ে গেল, পাখা থেমে গেল এবং বাসভবন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। অর্জুন বিরক্ত হয়ে বলল, এসব কি ব্যাপার? এখনই বিদ্যুৎ চলে যাওয়ার ছিল। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে ইনভার্টার পরীক্ষা করতে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে লাউডস্পিকারের গম্ভীর ধ্বনি ভেসে এলো। বাসভবনের ভিতরে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হচ্ছে যে এই সম্পত্তি প্রশাসনের দ্বারা সিলমোহর করা হচ্ছে। সকলে অবিলম্বে বাইরে বেরিয়ে আসুন। দুজনের হাত থেকে গ্লাস পড়ে গেল। প্রিয়া আতঙ্কিত হয়ে বলল, এসব কি ঘটছে? তারা ছুটে বারান্দায় পৌঁছল। নিচের দৃশ্য দেখে তাদের চোখ কপালে উঠল। দরজার বাইরে পুলিশের যানবাহন দাঁড়িয়েছিল, লাল নীল আলো জ্বলছিল এবং পিছনে একটি বিশাল বুলডোজার দাঁড়িয়েছিল। কিছু প্রতিবেশীও দৃশ্য দেখছিল। দরজার সামনে স্যুট পরিহিত এক ব্যক্তি ফাইল হাতে দাঁড়িয়েছিলেন, লক্ষ্মীদেবীর আইনজীবী শ্রী গুপ্তা। অর্জুন নিচে ছুটে গেল এবং চিৎকার করে উঠল, এসব কি মজাক চলছে? এটা আমার বাসভবন। গুপ্তা শান্ত কণ্ঠে বললেন, কণ্ঠস্বর নিচু করুন, এই বাসভবন এখন আর আপনার নয়। অর্জুন হেসে উঠল, মা আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নিতে স্বাক্ষর করেছিলেন। গুপ্তা ফাইল থেকে কাগজপত্র বের করে সামনে তুলে ধরলেন, আপনি যে কাগজে স্বাক্ষর করিয়েছিলেন সেটা পাওয়ার অফ অ্যাটর্নি ছিল না, সেটা ছিল বেদখল এবং দানপত্র। অর্জুনের মুখ বিবর্ণ হয়ে গেল। গুপ্তা জানালেন যে লক্ষ্মীদেবী আইনানুসারে ছেলে বৌমাকে সম্পত্তি থেকে বেদখল করে সম্পূর্ণ প্রাসাদটি ট্রাস্টকে দান করে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছিলেন যে 24 ঘণ্টার মধ্যে বাসভবন খালি করানো হয়। তিনি ঘড়ি দেখলেন, সময় অতিক্রান্ত হয়ে গেছে। প্রিয়া সেখানেই রাস্তায় বসে পড়ল।
অর্জুন বিড়বিড় করতে লাগল, এটা কিভাবে সম্ভব? তিনি আইনের কি বোঝেন? গুপ্তা গম্ভীর হয়ে বললেন, তিনি কোনো সাধারণ মহিলার স্ত্রী ছিলেন না। তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তার জীবনসঙ্গিনী ছিলেন। তিনি সব বুঝে শুনে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এরপর পুলিশ অগ্রসর হল। অর্জুন এবং প্রিয়াকে বের করে দেওয়া হল। তাদের সামগ্রীও ভিতরে রেখে দেওয়া হল। পরিদর্শক স্পষ্ট জানিয়ে দিলেন, নির্দেশ আছে বাসভবনের একটি সূঁচও বাইরে যাবে না। দুজনেই রাস্তায় দাঁড়িয়ে রইল, খালি হাতে, অর্থহীন এবং গৃহহীন হয়ে। তখনই অর্জুনের ফোনে বার্তা এলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিমায়িত করা হয়েছে। প্রিয়া তার কলার ধরে টেনে বলল, এবার কি করব আমরা? অর্জুনের কাছে কোনো উত্তর ছিল না। শেষে সে বলল, চলো মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করব, মা তো কোমল হয়ে যাবেন। এটাই একমাত্র আশা অবশিষ্ট ছিল। পরের দিন তারা বারাণসীতে পৌঁছল। এবার আর তারা গতকালের মতো অবস্থায় ছিল না। পোশাক নোংরা, মুখমণ্ডলে ক্লান্তি এবং চোখে ভয় ছিল। জিজ্ঞাসা করে করে তারা একটি বিশাল আশ্রমের সামনে এসে পৌঁছল। লক্ষ্মী সেবা সদনের প্রকাণ্ড ভবন, ভিতরের ভিড় এবং যানবাহনের সারি দেখে তারা বিস্মিত হয়ে গেল। ভিতরে একটি সভা চলছিল। মঞ্চে শাড়ি পরিহিতা, চশমা চোখে, মর্যাদা সহকারে বসে থাকা মহিলাটিকে দেখে অর্জুন স্তব্ধ হয়ে গেল। তিনি ছিলেন লক্ষ্মীদেবী, কিন্তু একেবারে ভিন্ন স্বরূপে, আত্মপ্রত্যয়, সম্মান এবং অধিকারে পরিপূর্ণ। অর্জুন উন্মাদের মতো মঞ্চের দিকে ছুটে গেল। মা আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে নিতে এসেছি। তার কণ্ঠস্বর শুনে সমস্ত সভাকক্ষ নীরব হয়ে গেল। সকলের দৃষ্টি তার উপর পড়ল। লক্ষ্মীদেবী ধীরে করে নিজের চশমা ঠিক করলেন এবং তার দিকে এমনভাবে তাকালেন যেন সে কোনো অপরিচিত ব্যক্তি। তিনি মাইক্রোফোন হাতে তুললেন এবং শান্ত কণ্ঠে বললেন, ক্ষমা করবেন, আমি এই ব্যক্তিকে চিনি না। এই কথা শুনে অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ক্রন্দন করে বলল, মা, আমি অর্জুন, তোমার ছেলে। লক্ষ্মীদেবী খাড়া হলেন। তার কণ্ঠস্বর এবার কঠোর শোনাল, আমার একটি ছেলে ছিল, কিন্তু গতকাল মন্দিরের ভিড়ে নিজের মায়ের হাত ত্যাগ করার সঙ্গে সঙ্গে সে মৃত হয়ে গেছে। সভাকক্ষে নীরবতা ছড়িয়ে পড়ল। তিনি আরও বললেন, যে ব্যক্তি নিজের অসুস্থ মাকে মৃত্যুর জন্য ত্যাগ করে যায় সে ছেলে হতে পারে না। অর্জুন এবং প্রিয়া ক্রন্দন করতেই থাকল, কিন্তু লক্ষ্মীদেবীর চোখ মুখে কোনো ভাব পরিবর্তন ঘটল না। তিনি নিরাপত্তা কর্মীদের ইঙ্গিত করলেন, এদের বাইরে নিয়ে যান। কর্মীরা দুজনকে ধরে বাইরে নিয়ে যেতে আরম্ভ করল। তখনই লক্ষ্মীদেবী তাদের থামালেন। থামো, আমার দ্বার থেকে কেউ অনাহারে ফিরে না, এদের খাদ্যের প্যাকেট প্রদান করো। কর্মীরা তাদের হাতে খাদ্য ধরিয়ে দিল এবং দরজার বাইরে মুক্ত করল। দুজনেই রাস্তায় দাঁড়িয়েছিল। হাতে ছিল সেই রুটিগুলোই যেগুলো তারা একসময় তুচ্ছ মনে করত। ভিতরে সভা আবার আরম্ভ হয়ে গিয়েছিল। লক্ষ্মীদেবী একবারও পিছন ফিরে তাকালেন না। বাইরে তীব্র রোদ, গরম রাস্তা এবং ব্যস্ত ভিড়। কারো কোনো আসা যাওয়া হলো না যে দুজন মানুষ এইমাত্র তাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি নিয়ে বিতাড়িত হয়েছে। প্রিয়ার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে প্যাকেট খুলল। ভিতরে পুরি এবং আলুর তরকারি ছিল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এই সেই খাদ্য যাকে সে বিনামূল্যে দেওয়া রুটি বলত। আজ সেটাই সবচেয়ে বড় অনুগ্রহ ছিল। অর্জুন মাটিতে বসে পড়ল যেন তার সমস্ত বল ক্ষয় হয়ে গেছে। সে দরজার দিকে তাকিয়ে রইল, যেন আশা ছিল যে এখনই মা আহ্বান করবেন এবং সব আগের মতো হয়ে যাবে। কিন্তু দরজা বন্ধ ছিল এবং তার সঙ্গে তাদের গৃহস্থালীয়। সে কাঁপা কণ্ঠে বলল, আমরা কি করে ফেললাম? প্রিয়া নীরব রইল। প্রথমবারের মতো তারা বুঝতে পারল যে তারা শুধু বাসভবন নয়, বরং এমন এক ব্যক্তিকে হারিয়েছে যিনি নিঃস্বার্থে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে ক্ষুধার জ্বালায় তারা বাধ্য হল। তারা ওই খাদ্যটাই গ্রহণ করল। প্রত্যেক গ্রাসের সঙ্গে অনুতাপ আরও গভীর হয়ে উঠল। রাত গভীর হলে তারা অনুভব করল, না আছে থাকার স্থান, না অর্থ, না কোনো সাহায্যকারী। তারা মন্দিরের সিঁড়িতে রাত কাটাল। ঠান্ডা হাওয়া বইছিল, সেই একই শীত যা একসময় লক্ষ্মীদেবী একা সহ্য করেছিলেন। পরের দিন তারা কর্ম অনুসন্ধান করল, কিন্তু কোনো পরিচয় ছাড়া কেউ কর্ম প্রদান করতে সম্মত ছিল না। দিন গড়িয়ে সপ্তাহে রূপান্তরিত হল। কখনো বাসন ধোয়া দোকানে বাসন ধোয়া, কখনো দিন মজুরি, কখনো অনাহারে নিদ্রা, আবার গঞ্জনাও শুনতে হতো আলাদা করে। তাদের অহংকার এবার সম্পূর্ণভাবে ভগ্ন হয়ে চূর্ণ হয়ে গিয়েছিল। ওদিকে লক্ষ্মীদেবী জীবন পরিবর্তন করে ফেলেছিলেন। নিজের ট্রাস্ট থেকে অনাথ শিশুদের জন্য আশ্রম প্রতিষ্ঠা করালেন, যেখানে শিক্ষা, খাদ্য এবং বাসস্থানের সম্পূর্ণ ব্যবস্থা ছিল। বহু দূর থেকে লোকজন দান করতে শুরু করল।
আশ্রমটি সেবা এবং করুণার প্রতীক হয়ে উঠল। শিশুরা তাকে মা বলে আহ্বান করত এবং তিনি সকল শিশুকে আপন করে নিতেন। তার মুখমণ্ডলে এবার ত্যাগ থেকে প্রাপ্ত তৃপ্তি ফুটে উঠত। একদিন তিনি শিশুদের খেলা দেখছিলেন। একটি ছোট মেয়ে ছুটে এসে তার কোলে উঠে বসল। মা, তুমি কোথাও যেও না। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। চোখে আর্দ্রতা ছিল, কিন্তু কোনো যন্ত্রণা ছিল না। ছিল শুধু আপনজন হওয়ার অনুভূতি। হয়তো তিনি বুঝে গিয়েছিলেন যে মাতৃত্ব রক্তের সম্পর্কে নয়, অনুভূতির দ্বারাই গঠিত হয়। সময় অতিবাহিত হতে থাকল। শহরে তার কাহিনী ছড়িয়ে পড়ল। তিনি নিজের দুঃখকে অন্যের সুখে রূপান্তরিত করলেন। এদিকে অর্জুন এবং প্রিয়া মাঝে মাঝেই বারাণসীর আশপাশেই ঘুরে বেড়াতে দেখা যেত। না কোনো পরিচয়, না মর্যাদা, না কোনো ঠিকানা। যে হাতকে তারা প্রত্যাখ্যান করেছিল, তার ছাড়া জীবিত থাকা কতটা কঠিন, সেটা তারা প্রতিদিন অনুভব করত। বহু বছর পরেও লক্ষ্মীদেবী তাদের বিষয়ে জিজ্ঞাসা করেননি। অতীতকে সেখানেই ত্যাগ করে এসেছিলেন, যেখানে তা সমাপ্ত হয়েছিল। তার বিশ্ব সেই শিশুদের মধ্যেই ছিল যাদের সত্যিই মাতার প্রয়োজন ছিল। তিনি তার সম্পত্তি, সময় এবং ভালোবাসা সবকিছু সেবায় নিয়োজিত করলেন। তার হাসি এখন চিরকালীন হয়ে গিয়েছিল। কথায় বলা হয়, কর্ম কখনো ব্যর্থ হয় না। যে সম্মান প্রদান করে সে সম্মান লাভ করে, এবং যে অপমান করে সে তার পরিণাম ভোগ করে। মায়ের হৃদয় সমুদ্রের মতো হয়, গভীর এবং বিস্তৃত, কিন্তু যখন তা ভগ্ন হয় তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত পৌঁছায়। এই কাহিনীর শিক্ষা এটাই যে পিতামাতার সম্মান জীবনের সবচেয়ে বড় সুরক্ষা। ধন সম্পদ এবং অহংকার চিরস্থায়ী নয়, কিন্তু তাদের আশীর্বাদ সারা জীবন সঙ্গ দেয়। যে তা প্রত্যাখ্যান করে সে নিজেই নিজের মাথার ছাদ ভেঙে ফেলে, এবং সেই দিনের পর থেকে লক্ষ্মী ভবন কেবল একটি বাসভবন হয়ে রইল না, বরং এমন এক মায়ের কাহিনীতে রূপান্তরিত হল, যিনি অপমানকে বলে পরিণত করেছিলেন এবং প্রমাণ করে দিয়েছিলেন যে প্রকৃত বিজয় প্রতিশোধে নয়, আত্মমর্যাদার মধ্যেই নিহিত। সঙ্গীরা, এই কাহিনীর শিক্ষা হল, পিতামাতা অত্যন্ত সহনশীল হয়, কিন্তু তাদের সম্মানে যদি আঘাত লাগে তবে তাদের গৃহীত কঠোর সিদ্ধান্ত যথাযথ হতে পারে। লোভ মানুষকে সম্পর্কের মূল্য বিস্তৃত করে দেয়, এবং যখন বিবেক ফিরে আসে তখন খুব দেরি হয়ে যায়। অর্থ সম্পদ নয়, পিতামাতাই প্রকৃত আপনজন হয়। তাদের হৃদয় যে ভাঙে সে শেষে নিজেই ভগ্ন হয়ে পড়ে। কিন্তু এবার আপনারা জানান, লক্ষ্মীদেবী কি তার ছেলে ও বৌমাকে ক্ষমা না করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, নাকি তাদের আরও একবার সুযোগ প্রদান করা উচিত ছিল? এবং অর্জুন এবং প্রিয়া নিজেদের মায়ের সঙ্গে যা করেছে, এই ধরনের ব্যক্তিদের কি ক্ষমা লাভ করা উচিত, নাকি নিজেদের কর্মের পরিণাম ভোগ করাই প্রকৃত ন্যায় বিচার? আপনাদের অভিমত অবশ্যই লিখে অবহিত করুন, এবং যদি কাহিনীটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।